আমরা আরম্ভ করি কিন্তু এটা শেষ হয় না। এই আরম্ভ করার আগেই আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন গোল সেট করে আমরা এগিয়ে যেতে পারি সেটা নির্ধারণ করার আগেও কিন্তু যোগ্যতা এবং দক্ষতা অর্জন করতে হবে। তারপর কিন্তু শুরু করতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পি নিউজ অনলাইন চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্বপ্ন, সাহস এবং তরুণ উদ্যোক্তাদের ভবিষ্যৎ। বাংলাদেশের প্রেক্ষাপটে এক সময় দেখা যেত সকলে চাকরির জন্য হাহাকার এবং সবাই চাকরির দিকেই বেশি ফোকাস। তবে এখন দিন বদলেছে। এখন যারা তরুণ আছেন সকলেই বিভিন্ন উদ্যোগ, বিভিন্ন রকমের স্টার্ট আপের পিছনে ছুটছে। এখন প্রশ্ন হলো তাদের ভবিষ্যৎ কোথায় এবং তাদের কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং ভবিষ্যতে কি কি সমস্যার সম্মুখীন তারা হতে পারে, এই বিষয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন এসডিজি ইউথ ফোরামের সভাপতি জনাব নোমানুল্লাহ বাহার। আপনাকে স্বাগত জানাচ্ছি পি নিউজ অনলাইন চ্যানেলে। কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ। আমরা এখন দেখছি যে আজকাল তরুণরা চাকরি থেকে সরে বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করছে, বিভিন্ন রকমের ব্যবসা বলেন, স্টার্ট আপ বলেন, সব দিকেই তরুণরা ঝুঁকছে। এখন তাদের এই যে এই প্রপার একটা গাইডলাইনের মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে, এখন তাদের এই ইয়াং অন্ট্রপ্রেনারদের সবচেয়ে বড় স্ট্রাগল আপনি কি মনে করছেন আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে? ধন্যবাদ। আমাদের বাংলাদেশে আপনার ব্যবসা বাণিজ্যকে বা কোনো স্টার্টআপকে যখন চালু করতে চায় আমাদের তরুণরা, তখন কিন্তু অনেক ধরনের সিস্টেমেটিক প্রবলেম রয়েছে। হয়রানি, তার প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য একটা যদি আনুষ্ঠানিক খাত হিসেবে স্টার্টআপ আরম্ভ করার যে প্রক্রিয়া, সেখানে কিন্তু অনেক ধরনের কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। যার কারণে এই সিস্টেমেটিক প্রবলেমের কারণে কিন্তু এটা একটা ঝুঁকি। আর দ্বিতীয় একটা বড় বিষয় হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি রয়েছে। তার হয়তো ভালো আইডিয়া আছে, কোনো উদ্ভাবনী চিন্তা আছে এবং কাজ করার আগ্রহ রয়েছে, কিন্তু তার ফান্ডিং এর অভাব। এই ফান্ডিং এর অভাবটা যেমন রয়েছে, অন্যদিকে সিস্টেমেটিক লস বা ভালো সিস্টেম না থাকাতে বা ব্যবসা বাণিজ্য করার জন্য বা স্টার্টআপকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সহজীকরণ প্রয়োজন, হয়রানি মুক্ত, সেটার ঘাটতি রয়েছে, যেটা সরকারকে এগিয়ে আসতে হবে যাতে এটা আরো বেশি সহজীকরণ হয়। তাহলে কিন্তু আমাদের উদ্যোক্তারা আরো বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে আপনি বললেন যে একটা প্রপার ফান্ডিং এর কথা, বা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আজকাল পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, সব দিকেই মোটামুটি নানা রকমের ইভেন্ট হচ্ছে, বিভিন্ন রকমের সেমিনার, ওয়ার্কশপ এগুলো চলমান অবস্থায় আছে এবং তরুণরা এতে বেশি পরিমাণে আগ্রহী এবং যাচ্ছে, অংশগ্রহণ করছে। এখন আমাদের যারা ইয়ং এন্টারপ্রেনার আছে বা যারা উদ্যোক্তা আছে, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নেটওয়ার্কিং। বা আপনারা যারা আছেন, আপনারা নিশ্চয়ই এই টার্মটা সম্পর্কে জানেন যে নেটওয়ার্কিং স্কিলটা বা এটা কিভাবে বিল্ড আপ করতে হয়। এখন আপনার মতে এই যে বর্তমানে ইয়াং এন্টারপ্রেনাররা আসলে কিভাবে তাদের নেটওয়ার্কিং স্কিলটা বিল্ড আপ করবে বা কিভাবে তারা এই সাইডে এগিয়ে যেতে পারে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নেটওয়ার্কিংকে প্রকৃতপক্ষে আমরা শুধুমাত্র একটা পরিচয় এর সূচনা হলো কোনো মানুষের সাথে বা কোনো ব্যক্তির সাথে, প্রতিষ্ঠানের সাথে, আহ, জীবনের দক্ষতা বৃদ্ধির জন্য অথবা অন্য কোনো কাজে, কোনো স্টার্টআপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে নেটওয়ার্কিংকে আসলে বৃহত্তর পরিসরে দেখতে হবে। এটাকে শুধুমাত্র আমার সাথে পরিচয় হলো সেটাই নেটওয়ার্কিং না। নেটওয়ার্কিং এর কে আমরা যদি একটা বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি, যেমন আমরা কিভাবে কোঅপারেশন নিশ্চিত করতে পারি, কিভাবে আস্থা অর্জন করতে পারি, সম্পর্কের একটা পরিচর্যার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। নেটওয়ার্কিংকে যদি আমরা ক্ষুদ্র পরিসরে চিন্তা করি তাহলে কিন্তু হবে না। তরুণ সমাজ নেটওয়ার্কিং এ আগ্রহ রয়েছে, কিন্তু এটার একটা বিস্তীর্ণ পরিচর্যা প্রয়োজন। একটা সততার সহিত যাতে আস্থাশীল একটা সম্পর্ক গড়ে ওঠে মানুষের সাথে, সেদিকে তার সুদৃষ্টি এবং আগ্রহকে আরো বেশি শাণিত করা উচিত বলে আমি মনে করি। কারণ এখানে নেটওয়ার্কিং এর জন্য আমি কোনো একটা ইভেন্টে গেলাম, সেখানে আপনার সাথে আমার পরিচয় হলো বা
কোনো ব্যাংকের সিইওর সাথে পরিচয় হলো, অথবা কোনো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে পরিচয় হলো, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট কেন আমাকে বা আপনাকে গুরুত্ব দিবে? কোনো একজন তরুণকে গুরুত্ব দিবে। সে এই সম্পর্ককে, এই নেটওয়ার্কিংকে কিভাবে কাজে লাগাবে, কি বুদ্ধিমত্তা দিয়ে, কি বিচক্ষণতা দিয়ে সে কিভাবে কাজে লাগাবে, সেটা হচ্ছে মোক্ষম বিষয়। তরুণরা এই ক্ষেত্রে কিভাবে মানে এগোতে পারে এই বিল্ড আপটার ক্ষেত্রে? এখানে আপনার আমাদের তরুণদের তো একটু উচ্চাকাঙ্ক্ষী একটা প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি। এখানে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী, এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। আমাদেরকে মনে রাখা প্রয়োজন, ছোট পরিসর থেকে কাজ করা, ধাপে ধাপে এগিয়ে যাওয়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি কি কাজ করতে চাই সেটা নির্ধারণ করা। আমার স্বপ্নটা কি, এবং সে গোলটা স্বপ্নটা নির্ধারণ করা। গোলটা নির্ধারণ করার আগেই কিন্তু অনেক কাজ আছে, যেটা আমরা ভুলে যাই। আমরা গোলটা নির্ধারণ করার আগেই হয়তোবা ছোট অথবা মাঝারি অথবা বৃহত্তর কোনো কাজ আরম্ভ করে দিই। আমরা আরম্ভ করি কিন্তু এটা শেষ হয় না। এই আরম্ভ করার আগেই আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন গোল সেট করে আমরা এগিয়ে যেতে পারি, সেটা নির্ধারণ করার আগেও কিন্তু যোগ্যতা এবং দক্ষতা অর্জন করতে হবে, তারপর কিন্তু শুরু করতে হবে। আপনি চমৎকার একটি পয়েন্ট বলেছেন যে আসলে প্রপার এক্সিকিউশনের অভাব। আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে অধিকাংশই তরুণরা বলেন বা হচ্ছে আমাদের নারীরা বলেন বা এমনি তরুণ উদ্যোক্তারা বেশিরভাগই আপনার সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন অনলাইন পেজ, অনলাইন মার্কেটিং এর মাধ্যমে তারা ব্যবসা শুরু করেছে। কিন্তু দেখা যাচ্ছে এটার সংখ্যাটা অনেক বেশি হলেও যতই দিন গড়াচ্ছে অধিকাংশ ওরা সফল হতে পারে, সাস্টেন করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে আবার একই সাথে একই পরিসংখ্যানে অধিকাংশ আবার এটা প্রপার এক্সিকিউশন করতে পারে না, তারা দীর্ঘদিন সাস্টেন করতে পারে না। এটা কেন হচ্ছে আসলে? ধন্যবাদ। এখন আমরা তো প্রযুক্তির বদলতে ডিজিটাল বিশ্বে রয়েছি। এটার একদিকে সুযোগ রয়েছে, আবার এটার অপব্যবহারও হচ্ছে জি নানাভাবে। জি। এখন যে আপনি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যে স্টার্টআপের কথাগুলো বলছেন, বিভিন্ন পণ্যের, নারী উদ্যোক্তারা বিশেষত, এখানে পণ্যের মানটি কিরকম সেটি একটা গুরুত্বপূর্ণ দিক। অনেকেই কিন্তু যত্রতত্র যেভাবে ইচ্ছা সেভাবে অনলাইন মার্কেটিং এর মাধ্যমে পণ্যের মান সংরক্ষণ না করেই কিন্তু ব্যবসা বাণিজ্য আরম্ভ করে মানুষের সাথে বা ভোক্তাদের সাথে ভোক্তাদের অধিকার হরণ করছে। এটি একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ সবাই সুযোগ পাচ্ছে, হয়তো ফেসবুকে একটা পেজ খুলেই সে স্টার্টআপ আরম্ভ জি করলো, জি। কিন্তু এটার কোনো গাইডলাইন নাই, সরকারের নিয়ন্ত্রণ নাই, এবং যারা করছে তারাও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তারা পারফেক্ট না। যার কারণে অনেক ধরনের সমস্যা সাম্প্রতিক সময়ে আমরা পত্র-পত্রিকা এবং অনেক জায়গায় দেখতে পেয়েছি। সুতরাং এগুলো একটা ই-কমার্স বা এফ-কমার্স এবং তথ্য প্রযুক্তির বদলতে যত ধরনের স্টার্টআপ আছে, এগুলোর ব্যাপারে একটা সরকারিভাবে একটা গাইডলাইনে আসা প্রয়োজন। কারা, কিভাবে, কতটুকু, কেমনভাবে করবে, সবকিছুর একটা গাইডলাইন থাকা প্রয়োজন, এবং এটা যদি কেউ মিসইউজ করে তাহলে তাকে আইনের আওতায় আনা প্রয়োজন। কারণ এখানে অনেক ভালো উদ্যোক্তা রয়েছে, অনেক জি। আপনার পণ্য রয়েছে যেগুলো হয়তো নিরাপদ পণ্য, ভালো পণ্য, ভোক্তা বান্ধব পণ্য। কিন্তু এই পণ্যগুলোর পাশাপাশি যে মিসইউজ যারা করছে একটি চক্র বা যারা না বুঝে, সেটা কিন্তু আপনার বন্ধ হওয়া উচিত। তাহলে কিন্তু যারা ভালো উদ্যোক্তা তারা উঠে আসতে পারবে, তারা এগিয়ে যেতে পারবে। এখন তো বিশ্বাস করা যায় না যে অনলাইনে মার্কেটিং করছে কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে না। এটাই। জি। আচ্ছা, আপনি আলোচনার শুরুতে আপনি অর্থনৈতিক একটা বিষয় এখানে উঠে এসেছে। যে উদ্যোক্তাদের আসলে সবকিছু শুরুতেই তো ফান্ডিংটা একটা খুবই মেজর একটা সমস্যা। তো এখন আমাদের উদ্যোক্তাদের এই যে ফান্ডিং এর একটা বিষয়টা বা ফান্ড রাইজিং এর যে বিষয়টা আমরা বলি, বা আমরা দেখি যারা বিভিন্ন রকমের অর্গানাইজেশন চালায়, একসময় ওরা ফান্ডিং যে পরিমাণে পেত, USAID বলেন বা UK বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বলেন, ওই জিনিসটা এখন কমে আসছে। এছাড়াও আপনার সরকারিভাবে উদ্যোক্তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা এখন নিচ্ছে বা
আদতে এটাতে সরকারি সুযোগ সুবিধা বা ব্যাংকের থেকে সুযোগ সুবিধা নিলে উদ্যোক্তারা কি কোনো লাভবান হচ্ছে কিনা, বা তারা এটাকে কিভাবে ফান্ডিং এর বিষয় থেকে তারা কিভাবে আসলে জিনিসটা সমস্যাটার সম্মুখীন হতে পারবে? ধন্যবাদ। প্রকৃতপক্ষে বাংলাদেশের অর্থনীতি যে কয়েকটি মৌলিক কাঠামোর উপর অধিষ্ঠিত, কৃষি, আমাদের গার্মেন্টস শিল্প, আমাদের অন্যান্য যে আপনার কৃষি, গার্মেন্টস শিল্প এবং জনশক্তি রপ্তানি। এর পাশাপাশি বাংলাদেশের যে অর্থনীতি, একটি কথা আজকে যেহেতু উদ্যোক্তাদের নিয়ে আলোচনা, বাংলাদেশের যে দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে আজকের বাংলাদেশে যে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, আজকে একটা এক্সট্রিম পভার্টির মধ্যে আবদ্ধ একটি দেশ, যে আজকে সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় আজকে পৌঁছে যাচ্ছে, এর পেছনে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে উদ্যোক্তাদের, যারা আজ থেকে 50 বছর আগে বা 30-40 বছর আগে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছে, এবং এই উদ্যোক্তারাই কিন্তু তাদের কঠোর পরিশ্রম রয়েছে এবং অবদান রয়েছে। এটি আমাদের ভুলে গেলে চলবে না। সেজন্য উদ্যোক্তাদের প্রতি সরকারের সদয় বিবেচনা, তাদের জন্য তাদের পথের কাঁটাগুলি উপড়ে ফেলা দরকার, এবং পথের কাঁটাগুলি যাতে সরে যায় সেই জন্য কিন্তু সরকারের ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। উদ্যোগ, যেহেতু বাংলাদেশের অর্থনীতিটা আপনার সমৃদ্ধ করেছে উদ্যোক্তারাই, এটি একটি দিক। আর আপনি যেটা বললেন যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলেন বা ব্যাংক বলেন, যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে তারা আসলে কিভাবে এই সহায়তাটা নিতে পারে? কিছু কিছু সহযোগিতা আসলে রয়েছে, কিন্তু এগুলোর মধ্যে ঢাকা কেন্দ্রিক কিছু সহযোগিতা রয়েছে, কিন্তু মফস্বল জেলা এবং চট্টগ্রাম এবং অন্যান্য জেলা এবং মফস্বলে এই ধরনের সুযোগ সুবিধাগুলো খুবই সংকীর্ণ অবস্থায়। বিশেষত আমি আপনাকে যেটা বলতে চাই, ঢাকায় হয়তোবা ইয়ং জেনারেশন এবং অন্যান্যদেরকে অনেক ধরনের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধির বিষয়াবলী এগুলো রয়েছে, কিন্তু যেগুলো আবার এই ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলো এবং স্টার্টআপকে কিভাবে আরো বেশি, স্টার্টআপ ইকোসিস্টেমকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায়, সেই ধরনের ব্যবস্থা কিন্তু স্থানীয় পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে তেমন একটা দেখা যায় না। এটি একটি দিক। আরেকটা হচ্ছে ফান্ডিং এর জন্য আপনার ফান্ডিং আসলে অনেক সময় মিসইউজও হয়। জি জি। আপনাকে কোনো, আমাদের এখানে যদি আমরা বলি ঋণ খেলাপি, অনেককে ফান্ড দিল, আপনি এটা বললেন, সমস্ত কিছু এক ধরনের প্রসেস দেখালেন, আবার পরে মিসইউজ হলো। এটা একটা অভিজ্ঞতা বাংলাদেশে, এই নেতিবাচক অভিজ্ঞতার অনেক ধরনের নেতিবাচক দৃষ্টান্ত রয়েছে। সুতরাং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে এখানে আসলে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ফান্ডিং কোনো বড় সমস্যা নয়। ফান্ডিং কোনো না কোনো ভাবে আসবে। আইডিয়াটা কেমন, এটি জনবান্ধব কিনা এবং এটি ফলপ্রসূ বা অর্থবহ হবে কিনা, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ দিক। এটা যদি হয়, এবং এই যে নেটওয়ার্কিং, এই যে দক্ষতা বৃদ্ধি, মার্কেট অ্যানালাইসিস করা, এবং আমরা যেমন তেমন দ্রুত শুরু না করে সামষ্টিক পর্যালোচনা করে যদি আমরা আরম্ভ করি, তাহলে কিন্তু এটা টেকসই হবে। জি অবশ্যই, প্রপার মেন্টরশিপের মাধ্যমে, মেন্টরশিপ, নেটওয়ার্কিং বিস্তীর্ণ করা, এরপর হচ্ছে ফান্ডিং। কিন্তু এই যে আপনি এই যে একটা সুন্দর একটি কথা বলেছেন যে আসলে সবকিছু ঢাকা কেন্দ্রিক, আমাদের চট্টগ্রাম বলেন বা অন্যান্য বিভাগীয় শহর বলেন বা জেলা কেন্দ্রিক, এইখানে উদ্যোক্তাদের জন্য আসলে কিভাবে আরো সুযোগ সুবিধা দেওয়া যায় প্রপার, এই বিষয়ে আপনার কি অভিমত আছে? এটা তো সরকার চাইলে অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে। যেমন প্রতিবারই বাজেটে, এখন সামনে আমাদের বাজেট অত্যাসন্ন, সুতরাং এই বাজেটে একটা বিশেষ বরাদ্দ নিশ্চিত করা জরুরি নারী, তরুণ সমাজ এবং সার্বিকভাবে উদ্যোক্তাদের জন্য। কিন্তু এখানে সবচেয়ে বড় দিক হচ্ছে হয়রানি মুক্ত করা উদ্যোক্তাদের। আপনি একটা ট্রেড লাইসেন্স করবেন, আপনি আনুষ্ঠানিকভাবে একটা ব্যবসা শুরু করবেন বা কোনো স্টার্টআপ আরম্ভ করবেন, এখানে যে আপনাকে হয়রানি হইতে হবে, আপনার হয়তো অল্প ফান্ডিং আছে, রেজিস্ট্রেশনটা বলেন বা আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির টোটাল প্রসেসকে বললাম, যেটা আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের সিস্টেমেটিক
লস, আমাদের জি। যে আমরা এই যে নিয়মতান্ত্রিক শৃঙ্খলার সহিত একটা যে আপনার স্টার্ট আপ ইকোসিস্টেম ডেভেলপ করা, এটা আমরা বাংলাদেশে এখনো করতে পারিনি, যার কারণে আমাদের এখানে অর্থের অপচয় হয়, তারুণ্যের মেধা নষ্ট হয় জি। এবং দেশের সামষ্টিকভাবে দেশের ক্ষতি হয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন উদ্যোক্তাদের সবচেয়ে যেটা সমস্যা সেটা হচ্ছে এই যে একটা প্রেশার হ্যান্ডেল করা। আপনি আলোচনার মধ্যে অনেক কিছুই আলোচনা করেছেন, ফান্ডিং থেকে শুরু করে নেটওয়ার্কিং, মেন্টরশিপ থেকে শুরু করে সবকিছুই। ঢাকা এবং ঢাকার বাইরে কিভাবে ওরা প্রপার মেন্টরশিপের মাধ্যমে উদ্যোগগুলোকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে, এই বিষয়ে আপনি আলোচনা করেছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, একটা সামাজিক প্রেশার বলেন বা পারিবারিক একটা চাপ বলেন। আমি একটা উদ্যোগ গ্রহণ করলাম, ফেল হলাম, কিন্তু এরপরে যে একটা পারিবারিক চাপ, সামাজিক চাপ থাকবে, এই প্রেশারটা ক্ষুদ্র উদ্যোক্তারা, ইয়াং এন্টারপ্রেনাররা এটা কিভাবে সামাল দিবে বা এইটার থেকে কিভাবে তারা পরিত্রাণ পাবে? প্রকৃতপক্ষে যারা চাকুরি প্রার্থী তারা একটা সহজ জীবন যাপন করতে পারে, কিন্তু যারা উদ্যোক্তা হবে বা উদ্যোক্তাকে আসলে উদ্যোক্তা হওয়া, এটাকে যদি কেউ সহজ মনে করে, চাকরির মতো মনে করে, অথবা চাকরির চাইতে সহজ মনে করে, অথবা রাতারাতি কোটিপতি, শিল্পপতি, অর্থবিত্তের মালিক বনে যাওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করে উদ্যোক্তা বা স্টার্টআপ সিস্টেমকে, তাহলে কিন্তু সেটা চরম একটা ভুল। এখানে ব্যর্থতা রয়েছে, এখানে দুঃখ আছে, এখানে কষ্ট আছে, যন্ত্রণা জি, আছে। এখানে অনেক সময় চাকরি হয়তো একটা নির্দিষ্ট সময়, কিন্তু একজন উদ্যোক্তার তার হয়তো ২৪ ঘন্টাই গুণায়মান ভাবে কাজের মধ্যে থাকতে হয়। অনেক ধরনের এই যে আপনি বলেন প্রেশার, এটা একদিকে মানসিক স্বাস্থ্য ঠিক থাকে না। সুতরাং একজন উদ্যোক্তাকে সফল হতে হলে বা সার্থক একজন উদ্যোক্তা হিসেবে সুপ্রতিষ্ঠা পেতে হলে তাকে মানসিক স্বাস্থ্য, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করা এবং সর্বোপরি প্রয়োজন সততা এবং আস্থা অর্জন করা, বক্তাদের মানুষের আস্থা অর্জন করা, এটি একটি গুরুত্বপূর্ণ দিক। আবার ধৈর্য এবং দীর্ঘমেয়াদে লেগে থাকা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখনই কিন্তু এটা সফলকাম হওয়া যায়। অন্যদিকে আরেকটি এক্সাম্পল আমি বলি, সেটা হচ্ছে বাংলাদেশে হাতে গোনা বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান আছে, আমি নাম বলবো না কারো, কেউ কেউ হয়তো ফেলিউর হয়েছে। এই যে স্বনামধন্য অনেক শিল্প প্রতিষ্ঠান সুনামের সহিত রয়েছে, আমাদের তরুণ সমাজ বা উদ্যোক্তা শ্রেণী যদি মনে করে রাতারাতি তারাও সেই ধরনের শিল্প প্রতিষ্ঠান হবে, সেটা কিন্তু হবে না। আজ থেকে ৩০ বছর আগে বা ৫০ বছর আগে যারা যাত্রা শুরু করেছিল, যে সকল স্টার্টআপ, তারা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে সর্বোচ্চ সফল হয়েছে। কিন্তু এখন সেই একই পরিশ্রম যদি কেউ করে, এখানে কিন্তু মার্কেট অনেক কম্পিটিটিভ, এখন প্রতিযোগীর সংখ্যা বেড়েছে। সুতরাং এখন আর আগের মতো হুট করে না, এখন আর নতুন ভাবে কেউ চাইলেও কিন্তু সেই ধরনের শিল্প প্রতিষ্ঠানে উপনীত হওয়া সম্ভব না। আইডিয়া গুলো এখন শেয়ারিং হচ্ছে। একটা অঞ্চলে এক ধরনের আইডিয়া আছে, দেখা যাচ্ছে হয়তো আমরা সবাই মনে করছি এই আইডিয়াটা অন্য কোথাও নেই, কিন্তু প্রকৃতপক্ষে একটু ভিন্নভাবে হয়তোবা বাংলাদেশের সিলেট অথবা অন্য কোনো রাজশাহীতে অথবা অন্য কোনো জেলা উপজেলায় এই ধরনের অনেক আইডিয়া হয়তো বাস্তবায়ন হচ্ছে। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি সততা, দেশপ্রেম, বক্তাদের অধিকারকে সুরক্ষিত করে যে পণ্য দ্রব্যের মান ঠিক রাখা, সর্বোপরি আপনার ধৈর্য এবং আস্থা অর্জন করা, দীর্ঘমেয়াদে কাজ করা, হুট করে বা রাতারাতি কোটিপতি শিল্পপতি হওয়ার মতো মানসিকতা বিসর্জন দিয়ে লেগে থেকে যাতে দীর্ঘমেয়াদে আমরা সফলতা অর্জন করতে পারি, সেই ধরনের মানসিকতা উন্নীত করা প্রয়োজন বলে আমি মনে করি। জি, অবশ্যই ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনার এই আলোচনা থেকে আমাদের যারা ক্ষুদ্র উদ্যোক্তারা আছেন, ইয়াং এন্টারপ্রেনাররা আছেন, সকলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন, এবং আপনাদের মতো অভিজ্ঞ মানুষের প্রপার মেন্টরশিপ এবং গাইডলাইনের মাধ্যমে তারা হয়তো ভবিষ্যতে আরো দূরে এগোতে পারবে। যারা পি নিউজ অনলাইন চ্যানেলে আজকের এই টক শো স্বপ্ন, সাহস এবং তরুণ উদ্যোক্তাদের ভবিষ্যৎ দেখছিলেন, দেশ এবং দেশের বাইরে, সকলকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী।
সত্যের সন্ধানে নির্ভীক। P News TV